আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতুম। চুঁচড়োর শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক বামুনের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানো কাপড় পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ। তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত। বছর তিনেক সেই চাকরি করি, তারপর শরীরে সইল না বলে ছেড়ে দিলাম। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রির জন্য নয়। মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমিজমার ওয়ারিশন দাঁড়িয়েছিলেন শচীশবাবু। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমিজমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তাহলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি, ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো আমি পাবো। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়ল, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল, দেরিও হলে বিশেষ করে সেই জন্যে। আর একটা বাজার পড়ল, সেখানে দোকানদারদের কাছ থেকে শুনলাম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে, সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুর মশাই, এইসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয়, বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয়। তাই বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাঁটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে ক্রোশ 3 দূরে, জায়গাটা ভালো নয়। বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা। সন্ধ্যা প্রায় হয়। এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা তো হয়ে গেল তাল দিঘির এদিকেই, অন্ধকার হবার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? মনে মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণে ভাবলাম, কিছু না পারি, দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, উঁচু উঁচু পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই। যে ভয় করেছিলাম, দেখলুম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যেমন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে। নিশ্চয়ই ওটা সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা, কি ভয়টাই দেখিয়েছিল লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছের লোক বসতি, গায়ের গরু বাছুর চড়ছে মাঠে। কেন এসব জায়গায় বিপদ থাকবে? আমি এরকম ভাবছি, এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা, সেই পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখলুম। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল। গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। বৃদ্ধ আমায় বললে, ঠাকুর মশাই, কোথায় যাবেন? যাব মাখমপুর। মাখনপুর? সে যে এখন 30 ক্রোশ পথ। আর কাদের বাড়ি যাবেন? শচীশ কবিরাজের বাড়ি। ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নই, তবে যাচ্ছি জমি জমার কাজে বটে।
এই অঞ্চলে আর কাউকে চেনেন? মশাই নিজের বাড়ি কোথায়? আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও নেই। মাখনপুরেও নতুন যাচ্ছি। সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু ভাবলে, তারপর আমায় বললে, কিছু যদি মনে না করেন একটা কথা বলি। রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন। আমরা যাতে পারুই, জল আচরণীয়, আপনার অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপের পাশে বাইরে ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বাড়া করে খাবেন। আসুন দয়া করে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলুম। সত্যিই তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রাগ অঞ্চলের অজানা মেঠো পথ বেয়ে এই সুমুখ আধার রাতে আমায় যেতেই হতো মাখনপুরে, 3 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকারের যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থর বাড়িতে আসিনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলদ গায়ে প্রায় 20-22টা। অন্তঃপুরের দিকে 4খানা বড় বড় 8 চালার ঘর। বাইরের এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আর 1খানা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরও একটু ভালো করে শুনতে হবে। কুঠুরিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায়, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পিছন দিকের সঙ্গে সংলগ্ন। অথচ দুর্বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক চলে গিয়ে একটা ভেতর বাড়ির 1খানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়। আমায় বাসা দেয়া হলো এই কুঠুরিতে। কুঠুরির একপাশে ছোট একটা চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বললে, ঠাকুরমশাই, রান্না চাপান আর রাত করেন কেন? আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগাছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। কুঠুরির দরজা খোলা, আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরির ভেতর দেখা যায়। আমি 2-1বার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। 2-3বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্যুর মতো অবাক হয়ে গেলাম। ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লীর গৃহবধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামায় আবার পড়ে যাবো রে বাবা! কর্তাকে কাছে বসিয়ে রাঁধতে রাঁধতে গল্প করবো নাকি? এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু স্বরে বললে, ঠাকুর মশাই, আপনি এখনই এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা ফাঁসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। বলেই বাড়ির মধ্যে চট করে ঢুকে গেল। শুনে তো আমি আর নেই, হাতের খুন্তি হাতেই রইল। সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল, আর সারা হাত পা অবশ ঝিমঝিম করতে লাগলো। বলে কি, দিব্যি গেরস্ত বাড়ি, গোলা গালা ঘর তোর, ডাকাত কিরকম? কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনে চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে। ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি,
একেবারে হাত পায়ে জোর নেই, কিছু ভাববারও শক্তি লোপ পেয়েছে। মিনিট 5 এমনি ভাবে কাটলো। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম, তুমি যে হও, তুমি পরম দয়াময়ী, বলে দাও কোন পথে কিভাবে পালাবো। বউটি চাপা গলায় বললে, সেই জন্যই এলুম, সব দেখে এলুম, পালাবার পথ নেই, ওরা ঘাঁটি আগলে বসে রয়েছে। আমি বললুম, তবে উপায়? মেয়েটি বললে, একটা মাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না। অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান দাঁড়ান ঠাকুর মশাই, আর একবার বাড়ির মধ্যে থেকে আসি, নইলে সন্দেহ করবে। মিনিট 5 পরে বউটি আবার এলো। চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে বললে, শুনুন শুনুন আমার উপায়, এই কথা কটা মনে রাখুন। মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এ বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমার 2 বোন, আমার দিদির নাম কান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বারুই। আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যাই, এতে কি হবে? বউটি কিন্তু একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প 2 মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? আমি বললুম, হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুর বাড়ি কোন গায়ে? খান্তমণি। শ্বশুরবাড়ি হলো শ্বশুরবাড়ি। আপনি সব মাটি করলেন দেখছি। সামন্তপুর তেওটা বলুন। সামন্তপুর তেওটা। শ্বশুরের নাম রামযদু দাস। না 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 না, দুর্লভ রামদাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বউটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এখন শুনুন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুর মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গরু বংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো নাকি। গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো আপনি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি, বিপদ কখন হয় বলা তো যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাত্রের অন্ধকার তখন বেশ ঘন হয়ে আসছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে এবারে সবাই যেন খাঁড়ায় রামদাতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য। এই সময় জোরস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো। বললে, কি ঠাকুর মশাই, আহারাদি হলো? এখন দিব্যি করে শুয়ে পড়ব। মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি, রাত হয়েছে, দেরি করবেন না। আমি বললুম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি হরিদাস মজুমদার। তার একটি মেয়ের নাম বামা। এদিকেই কোথায় বিয়ে হয়েছে। তারাও যাতে তোমাদের বাড়ি কিনা, তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভ রাম পাঁচকড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুর বাড়ির খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলুমি এদেশে, আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল, আমার দিকে অবাক হয়েছে। বললে, কুসুমপুরের হরিদাস মজুমদার বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম,
আমি যে তাদের গুরু বংশ, আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা। বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন, আমি আসছি। আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম। সন্দেহ ভয় তখনও কিন্তু যায়নি। আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তা কে বলেছে? কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো। পেছনে পেছনে সেই বধূটি, আর একজন স্বর্ণামার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ়া স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই 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 যে বামা ঠাকুরমশাই, আমার ওই মেজ ছেলের সঙ্গে এই এই আমার মেজ ছেলে শম্ভু। এই গড় করো, সব গড় করো। মেজ বৌমা, দেখো তো, চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে মামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী, দয়াময়ী বামা, আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেবার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল। বললে, বিপদ কেটে গিয়েছে। আমার চোখে না পড়লে সর্বনাশ হতো, ভিটেতে ব্রহ্ম হত্যে হতো। অনেক হয়েছে এই কুঠুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। আমার মনের অবস্থা বলবার নয়। বললুম, পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না, কিছু বলে না? কে কি বলবে? এ ফাঁসুরে ডাকাতের গাঁ, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটা সন্তান হয়েছে, এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার উপর শ্বশুর মশাই রয়েছেন, পুরনো ডাকাত দাদারা রয়েছে। আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বাবাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করে চিরসুখী হও মা। বাবার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি। কত কাল হয়ে গেল, এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে। শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।